চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH+T+ মশলা। MDH মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বুঝে গেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর সরকারে ফিরবেন না, সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিশ্রম আর করছেন না। আমার কাছে নির্দিষ্টভাবে সূত্রের খবর আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইস্তেহার প্রকাশটা একেবারে একেবারে আর 5টা ফাইল সাইন করার মতন, সই করার মতন করে জাস্ট নম করে প্রকাশ করে দিয়েছেন। এর মধ্যে কোনো ভাবনা ছিল না, এর মধ্যে কোনো চিন্তা ছিল না, কারণ চিন্তা করবেনই বা কেন? তিনি তো হাঁটছেন এবার, এটা তিনি নিজে বুঝতে পারছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্বাস্থ্য নিয়ে অনেক বড় বড় কথা বললেন, স্বাস্থ্য সাথী নিয়ে অনেক বড় বড় কথা বললেন। দুয়ারে স্বাস্থ্য প্রকল্প তিনি নাকি চালু করবেন। সেবাশ্রয়টা কি ছিল? পাইলট প্রজেক্ট, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিল যে এভাবে ঘরে ঘরে গিয়ে ক্যাম্প করলে সেটা সাকসেসফুল হবে, সেটা সফল হবে, এবং এটা রাজ্য সরকারের করা উচিত, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উচিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে তার মানে এই দুয়ারে চিকিৎসা প্রকল্প সেটা শুরু করলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বুঝতে পারছেন না, মানুষ খুব বিরক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় গাল ভরা প্রতিশ্রুতি, গাল ভরা বড় বড় ঘোষণা করলেন, কিন্তু এমন একটা সময় করলেন, এমন একটা দিনে করলেন, SSKM হাসপাতালে একটি ঘটনা ঘটেছে এবং আরজিকর হাসপাতালে একটি ঘটনা ঘটেছে। আরজিকর হাসপাতাল সেই তিমিরেই রয়েছে। আরজিকর হাসপাতালে যে লিফট, সেই লিফট আন্ডার মেনটেনেন্স ছিল, তার নির্দিষ্ট ডকুমেন্ট সেটা নির্দিষ্টভাবে ছিল, তারপরেও সেটাকে সচল রাখা হলো। সেই লিফটটার নির্দিষ্টভাবে সার্কুলার ছিল যে এই লিফটে সার্ভিসিং করার প্রয়োজন আছে, তারপরেও সেই লিফটটাকে অন রাখা হলো, কোনো লিফট ম্যান ছিল না। একদম কোলের শিশু, তাকে নিয়ে একজন বাবা, আমাদের সহনাগরিক, তিনি আরজিকর হাসপাতালে গেছিলেন, সেই লিফটে উঠেছিলেন। প্রথমে লিফটটা আটকে যায়, তার পা আটকে যায় এবং তারপর ফ্রি ফল হয়, অর্থাৎ উপর থেকে নিচে একদম লিফটটা গিয়ে পড়ে, সে ব্যক্তিটিকে নিয়ে পড়ে, তার হাড়, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয় এবং সে হৃদরোগে মারা যায়। কতগুলো মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন। এই হাসপাতাল অভয়ার মৃত্যু দেখেছে, এই হাসপাতাল আজ অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দেখলো। এই হাসপাতালেই একের পর এক ঘটনা ঘটেছে যেগুলো থ্রেট সিন্ডিকেট করেছে, কিন্তু এই হাসপাতাল বদলায় না, যেভাবে স্বাস্থ্য পরিকাঠামো বদলায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গাল ভরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে চলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেই চলেন। কবে বদলাবে আমরা জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে গাল ভরা আশ্বাসের কথাগুলো দিলেন, বললেন, সেগুলো বাংলার মানুষকে একবার শোনাতে হবে। প্রথমে শোনাই এবং তারপর বাকি অংশে যাব। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছে, ওগুলো তো যেমন চলছে চলবেই। দুয়ারে প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে, দুয়ারে স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। মাদার অ্যান্ড চাইল্ড হাব থেকে শুরু করে এমনকি ওয়েটিং হার্ট, যার জন্য ইনস্টিটিউশন ডেলিভারি এখন 99.5 হয়েছে। আগে এটা 58 থেকে 60 ছিল, আমাদের সময় এটা হয়েছে। এছাড়াও আমরা মনে করি, আমি প্রায় এমপি ল্যাড থেকে, রাজ্যসভার থেকেই প্রায় ICCU টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি। এবং এছাড়াও আগে আমি স্বাস্থ্য দপ্তরকে আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি, যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সময় এই কথাগুলো বলছেন যখন আরজিকর হাসপাতালে পরিবার, যারা মারা গেল, যাদের সবটা গেল, তাদের পরিবার হাহাকার করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সময় এই কথাগুলো বলছেন যখন সত্যি এই কথাগুলো শুনে মনে হয় নিরপেক্ষতা বা নিরপেক্ষ থাকাটা একটা অপরাধ এই মুহূর্তে। কেন অপরাধ? আমরা সবাই তো নিরপেক্ষ থাকতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে শিক্ষক সে শিক্ষকতা করুক, যে ডাক্তার সে ডাক্তারি করুক,
অভয়ার মতন মেডিকেল স্টুডেন্টরা তারা পড়াশোনা করে ভালো ডাক্তার হোক। আমরা সবাই তো চেয়েছিলাম যে বাংলার মায়েরা, বাংলার লক্ষ্মীরা তারা মাথা উঁচু করে বাঁচুক। তাদের কে পাঠালো শেখ শাহজাহানের ঘরে? কে তাদের জোর করলো মাঝরাতে পিঠে বানানোর জন্য? কে সঞ্জয় রায়দের প্রতি মুহূর্তে প্রশ্রয় দিল? আমরা তো চেয়েছিলাম নিরপেক্ষ হয়ে আমরা বাংলায় কৃষ্টি, সৃষ্টি, সাহিত্য, শিল্প নিয়ে কথা বলবো। কে বাংলায় কারখানাগুলো বন্ধ করলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আমাদেরকে, আমাকে, আপনাকে, অভয়ার মা বাবাকে, যে ছেলেটা এই মুহূর্তে রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন, তাদের ভালো থাকতে দেয়নি। শুধু ভালো থাকতে দেয়নি না, তাদের নিরপেক্ষ থাকতে দেয়নি। কতদিন আর অধর্মের হয়ে কথা বলতে হবে আমাদের? এটা ভেবে একটা সময় তো গ্লানিবোধ হবে। এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে লাগাতার অধর্মের হয়ে কথা বলছেন, লাগাতার অন্যায়ের হয়ে জাস্টিফিকেশন দিয়ে চলেছেন, তার বিরুদ্ধে তো কথা বলতে হবে। নিরপেক্ষতা আর কতদিন রাখবেন? কতদিন ব্যালেন্স করবেন? পক্ষ তো নিতে হবে, আজ না হয় কাল। আরজি করে একটা ব্রেকিং নিউজ নেব। কি অবস্থা হয়েছিল ছেলেটির, যে শুধুমাত্র আরজিকর কর্তৃপক্ষের গাফিলতিতে এখন অবধি প্রিন্সিপাল থেকে শুরু করে কাউকে অ্যারেস্ট করা যায়নি। কে ওখানকার এমএসভিপি, কে ওখানকার ডেপুটি সুপার, অ্যাডমিনের দায়িত্বে কে রয়েছে? আর কতগুলো লাশ এই তৃণমূল সরকার দেখতে চায়? যখন একের পর এক সার্কুলার ওখানে রয়েছে যেখানে নির্দিষ্টভাবে বলা হয়েছে লিফটার মেইনটেনেন্স দরকার, তারপরেও কেন লিফটটাকে খোলা রেখে দেওয়া হলো? এবং এত ব্যস্ততম সময়, এত মানুষজন, পেশেন্ট পার্টি যে লিফটটা ব্যবহার করে, সে লিফটটায় একটা লিফট ম্যান রাখতে দেওয়া হলো না। একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব। ভয়ঙ্কর অবস্থা। যে মারা গেছে তার পরিবারের প্রতি সহানুভূতি রেখে আমি এই ব্রেকিং নিউজটা নিচ্ছি। আরজিকর কাণ্ডে ময়নাতদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট। মৃতের শরীরে একাধিক জায়গায় আঘাত, হৃৎপিণ্ড, ফুসফুস, প্লীহাতে গুরুতর আহত। ভেঙে গিয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়ের পাঁজরের হাড়, হাত ও পায়ের হাড়ও ভেঙেছিল। লিফটের ওপর থেকে নিচে পড়তে থাকে অরূপের দেহ। হঠাৎ একটি ফ্লোরে দাঁড়িয়ে পড়ে লিফট। কোনো মতে বেরোতে চেষ্টা করেন অরূপের স্ত্রী এবং ছেলে। তারা বেরিয়ে গেলেও অরূপ আটকে পড়েন লিফটে। সেই অবস্থায় ফের চালু হয় লিফট। এরপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে সব করে দিয়েছি, কোনো উন্নয়নের বাকি নেই। হ্যাঁ, ঠিকই, মানুষ মারা যাচ্ছে, শেখ শাহজাহানরা জেলের মধ্যে বসেও অপারেট করছে। এরপরেও সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে হয়তো জিতে আসবেন। এরপরেও হয়তো বলা হবে যে কোথায় দুর্নীতি? একজন দুজন দুর্নীতি করেছিল। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে কুণাল ঘোষ সত্যি তো কিছু করেনি। রাজীব বন্দ্যোপাধ্যায় সত্যিই হয়তো কিছু করেনি। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বলবেন যে আরজি করে যেটা হয়েছে সেটা মিথ্যাচার। এরপরেও অনেকে লাইন দিয়ে অভয়ার মা এবং বাবাকে গালমন্দ করবেন, তার কারণ অভয়ার মা এবং বাবা এই মুহূর্তে বামপন্থীদের উপর না ভরসা রাখতে চেষ্টা করছেন, বিজেপির ওপর। বিজেপির প্রার্থী হওয়ার জন্য তারা আবেদন করেছেন এবং বিজেপিও বলেছে আমরা ভেবে দেখছি। এবং 38 জনের তালিকা, সেই তালিকা এখনো রেখে দেওয়া হয়েছে। আমি তো অন্য কথা বলবো, আমি তো বলবো যদিও বিজেপি কি করবে বা তৃণমূল কি করবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমি বাংলার মানুষের কণ্ঠস্বর হিসেবে অন্য একটা জিনিস বলতে পারি। আমি জানি না রাজনৈতিক দলগুলো এটা কতটা সিরিয়াসলি দেখবে। অভয়ার মা এবং বাবা তারা যদি ক্যান্ডিডেট হতে চায়, প্রার্থী হতে চান, তাহলে তারা একেবারে নির্দল হিসেবে প্রার্থী হন। রাজনীতিতে সমস্যা তো, পানিহাটিতে বা কামারহাটিতে বা ভবানীপুরে যেখানে হোক অভয়ার মা প্রার্থী হন। সিপিএম এর তরফ থেকে এই মুহূর্তে প্রেস কনফারেন্স করে বলুন, বিজেপির তরফ থেকে এই মুহূর্তে প্রেস কনফারেন্স করে বলুন, অন্যান্য দলের থেকে প্রেস কনফারেন্স করে বলুন যে আমরা ওই আসনে কোনো ক্যান্ডিডেট দেব না। তৃণমূল কংগ্রেস যে যে আসনে রয়েছে তার বিরুদ্ধে যদি অভয়ার মা বা বাবা অর্থাৎ 4টে আসনে দাঁড়াতে চায়, 2টো করে আসনেও যদি দাঁড়াতে চায়, কেউ প্রার্থী দেবে না। বামপন্থীরা সেটাও বলতে পারবে বিজেপি নিয়ে সমস্যা না, আসলে অভয়ার মা বাবাকে নিয়ে সমস্যা। তামান্নার মা তো ক্যান্ডিডেট হচ্ছে, আসিফ খানের ভাই তো ক্যান্ডিডেট হচ্ছে, তারা পার্টি যান। আর অভয়া শুধুমাত্র বিপণন, রাত দখলের পণ্য।
রাত দখলের এজেন্ডা, রাত দখলের নামে ভারত তেরে টুকরে হোঙ্গে বা কাশ্মীর মাঙ্গে আজাদির স্লোগান তোলা। আমি জানি যে অনেকে হয়তো দুঃখ পাচ্ছেন, অনেকে হয়তো বলছেন যে আমরা তো শুধুমাত্র বিজেপি সিপিএম করব বলে অভয়ার জন্য রাস্তায় নামেননি। ঠিক, আপনাদের নিজ নিজ ক্ষত চিহ্নগুলোর জন্য আপনারা রাস্তায় নেমেছিলেন, কিন্তু তারপর আপনারাই এটা ভাবুন আজ আপনার ফ্ল্যাট বাড়িতে বসে যে আসলে একটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং শয়তানির বিরুদ্ধে কি করে আপনারা দিনের পর দিন অরাজনৈতিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে সুবিধা করিয়ে দিয়েছেন। আপনারা নিজেরা রাত দখল আন্দোলন করার পর, কবিতা লেখার পর, রাস্তায় হেঁটে হেঁটে প্রতিদিন আন্দোলন করার পর কি করে এই সরকারকে রেখে দিয়েছেন তার উদাহরণ তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। 2026-এও এই প্ল্যানেই রয়েছে নাকি অনেকে? সে প্ল্যানটা কাজ করছে না। তৃণমূল কংগ্রেসকে সুবিধা করিয়ে দেওয়া যাবে না। মানুষ বুঝতে পেরেছে যে এবারের লড়াইটা হরগোবিন্দ দাসেরও লড়াই, এবারের লড়াইটা তামান্নারও লড়াই। হ্যাঁ, তামান্নার মা সে সিপিএম প্রার্থী, তার জন্য শুভকামনা থাকলো, কিন্তু তামান্নার মাও যাতে যেতে তার জন্য এবার বাংলার মানুষ এক কাট্টা হবে। এবং এটা সিপিএম এর মোহাম্মদ সেলিম যতই স্বপ্ন দেখুক, উনি মুখ্যমন্ত্রী হচ্ছেন না, ফুল স্টপ। সুজন চক্রবর্তী যতই স্বপ্ন দেখুন 2026-এ অন্তত দাদা আপনি ডেপুটি সিএম হচ্ছেন না। যাদের অপশন আছে, সুযোগ আছে, তাদেরকে বাংলার মানুষ বেছে নেওয়ার চেষ্টা করছে এবং সেটা মানুষ তৈরি করছে বাইনারি। মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলেছেন একবার দেখব। কত কিছু নাকি মমতা বন্দ্যোপাধ্যায় করে নিয়েছেন, এর পরেও ব্যালেন্স করার জন্য অনেকে মাঠে নেমে পড়বেন। না, বিজেপি খুব বাজে, খুব বাজে, তৃণমূল ভালো, তৃণমূল 1,500 টাকা করে দিচ্ছে, বেশ, তাহলে তাতেই আমরা খুশি থাকি। আর উত্তরপ্রদেশ, যে উত্তরপ্রদেশ নাকি আমাদের থেকে অনেক পিছিয়ে, তারা ব্রাহ্মজের ফ্যাক্টরি বানা। আসাম, যে আসামে নাকি বন জঙ্গল আছে এবং আসামে নাকি মানুষজন যায় না শুধু কাজিরাঙ্গার জঙ্গলে ছাড়া, সে আসামে এখন সেমিকন্ডাক্টর প্ল্যান্টটা হোক। ঝাড়খণ্ড, ওদের আবার বাবা রে, বাংলাতে ওদের আবার কেউ পাত্তা দেয় নাকি? সেই ঝাড়খণ্ডে এখন আমার ছেলেমেয়েরা যাক, বিহারে যাক, আমরা 1,500 টাকায় খুশি থাকি। আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বাংলায় এসে বলে যান যে আপনি 1,500 টাকায় খুশি আছেন, আমার বাড়ির ছেলেরা যারা বেকার, শিক্ষিত বেকার, তাদের আমরা 10,000 টাকা করে দিচ্ছি, প্লাস ট্রেনিং দিচ্ছি। তারপর সে নাসিক, পুনে, সাতারা বিভিন্ন জায়গায় কাজ পাচ্ছে, 10,000 টাকা করে দেওয়াটা বন্ধ করে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার গ্রাফিক্যালি দেখে নেব, এবং এরপর বাংলার মানুষ সিদ্ধান্ত নিক তারা কোন দিকে যাবে। দুয়ারে চিকিৎসা মমতা বন্দ্যোপাধ্যায় এবার শুরু করেছেন। কেন শুরু করলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। দুয়ারে চিকিৎসার প্রয়োজনীয়তাটা কোথায়? যেখানে এত জমি আছে, এত হাসপাতাল রয়েছে, কেন সেখানে ডাক্তার নেই? পাকা বাড়ির প্রতিশ্রুতি 15 বছর পরে বলছেন পাকা বাড়ি বানাতে হবে। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এই 2 লাখ 4 লাখ পাকা বাড়িগুলো দিল, স্যাংশন হলো বাংলার বাড়ি বলে, যেগুলোকে আপনি নিজে স্টিকার দিয়ে চালু করে দিলেন, সে বাড়িগুলোর কি হলো? জীবিকাহীন যুবকদের ভাতা, আবার কি ভাতা দেবেন? মানে আপনি ধরেই নিয়েছেন বাংলায় যুবকরা বেকার থাকবে। কৃষকদের সহায়তায় বরাদ্দ, কৃষকদের সহায়তায় যদি বরাদ্দ হয় তাহলে আমার বাংলায় কেন কৃষকরা আত্মহত্যা করছে? আলু চাষিরা কেন আলু ফেলে দিচ্ছে, টমেটো ফেলে দিচ্ছে হাইওয়েতে? লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধি, বিশাল কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য রাজ্যে 5,000 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল, আমরা সেই ছবি দেখিয়েছি। স্কুলের পরিকাঠামো উন্নয়ন, অসম্ভব সুন্দর একটি কথা তিনি বলেছেন। ভারতের মধ্যে সবচেয়ে বেশি স্কুল বন্ধ হয়েছে এই বাংলায়। এবং প্রবীণ নাগরিকদের ভাতা, সত্যি ভাতা হয়তো দিতে হবে, এরপরে হয়তো নিরাপত্তা এবং সুরক্ষাও দিতে হবে। তার কারণ প্রবীণ নাগরিকদের ছেলে এবং মেয়ে অর্থাৎ সন্তান, তারা কেউ আর এই বাংলায় থাকে না, তাদেরকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে হয়। তারা শুধুমাত্র দুর্গাপুজোর সময় বা ঈদের সময় আসে। এই অবস্থা এই মুহূর্তে বাংলা। এবং আপনারা ব্যালেন্স খেলতে পারেন, নিরপেক্ষ আপনারা, এবং সে কারণে নিরপেক্ষ থাকার অভিনয় আপনারা করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় টিচার রিক্রুটমেন্ট, নিয়োগ নিয়ে কি বলেছেন শুনি, এবং তারপর আমি প্রতিক্রিয়া নেব যারা আমার অতিথিরা রয়েছেন তাদের কাছ থেকে। বাংলার শিক্ষায়তনগুলো আমরা একটা টার্গেট করেছি, অলরেডি বাজেটে বলা হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়ে গেছে। কয়েক হাজার স্কুল আমরা মডার্নাইজ করব, আপগ্রেড করব, যেখানে ই লার্নিং থেকে শুরু করে
সমস্ত মডার্ন ইকুইপমেন্ট থাকবে। তার জন্য টিচারও রিক্রুট হবে। আমরা তো টিচার রিক্রুট করতে চাই, কিন্তু আমার অপোজিশন যারা, তারা রাজনৈতিক লড়াইয়ে পারে না, কোর্টে গিয়ে এটা কেস করে দেয়। আর কোর্টে কেস করা মানে তো গেল, ভাগ্য ঝুলে রইল শিখে। আর তাতে ওদের মুখে খুব হাসি, কিন্তু বোঝে না যে মানুষ কষ্ট পায়। আমরা টিচারদের পক্ষে ওরা নয়, না হলে এইভাবে টিচারদের বিপদে ফেলতো না, অশিক্ষক কর্মচারীদেরও বিপদে ফেলতো না। কারণ শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ। এবং ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে অগ্নিবাণ, সেই অগ্নিবাণটি নিয়ে নেব, কিশলয়ের অগ্নিবাণ। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ এই প্রশ্নটা করছে, চোরাবালি ক্ষমতা ভয় পেয়েছেন মমতা, ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ক্ষমতা তো চোরাবালির বোতল, একবার যদি ঢুকে যান আর বেরোনোর অপশন থাকে না। হয় হারিয়ে যাবেন, নয়তো আরো ভেতরে ঢুকতে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন এক কথায় বলতে গেলে। বিস্তারিত আমি বলছি না, কিন্তু ওনার ভাব ভঙ্গি, ওনার বাচন ভঙ্গি দেখে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাষ্ট্রপতি শাসন অ্যাক্টিভলি জারি আছে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন, কি বলেছেন একবার শুনি। বাংলা যদি বাঁচাতে হয়, বাংলাকে যদি রক্ষা করতে হয়, সব মানুষ যদি একসাথে থাকতে হয়, শান্তি সম্প্রীতি স্বস্তি শক্তি ভক্তি সংকট থেকে মুক্তি যদি রক্ষা করতে হয়, বিজেপিকে এমন শিক্ষা দিন, যদি সেন্ট্রাল এজেন্সি ভয় দেখায় শুনবেন না, টাকার প্রলোভনে কেউ পা দেবেন না। তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএস আইপিএসদের বা অন্যান্যদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে, আর জোর করে জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি। মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। অ্যাকশন ইজ দ্য রিয়াকশন অ্যান্ড অ্যাকশন ইজ দ্য রিয়েলিটি। জনগণ কিন্তু ওদের বিরুদ্ধে সংবিধানের রক্ষা কবচ হিসেবে, গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওদের এই স্পর্ধাকে একেবারে জব্দ থেকে স্তব্ধ করে দেবে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। জগন্নাথ সরকার বিজেপি সাংসদ রয়েছেন, অভ্র সেন বিজেপি মুখপাত্র রয়েছেন, এই মুহূর্তে রয়েছেন সুদীপ্ত সরকার আইনজীবী, দেবাশিস সরকার অধ্যাপক, মৌমিতা চক্রবর্তী গবেষক এবং নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক। আমি শুরুতে দেবাশিস সরকারের কাছে যাবো। দেবাশিস দা, আপনি মোটামুটি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেন, যদিও আমার আপত্তি আছে যে কারোর এই মুহূর্তেই এই দ্রোহকালে নিরপেক্ষতা বজায় রাখাতে। আমি নিজে রাখি না, আমি পক্ষ নিই, আমি অভয়ার পক্ষে, আমি শেখ শাহজাহানের বিপক্ষে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন বলুন তো? প্রথমে বলে দিলেন অ্যাক্টিভলি রাষ্ট্রপতি শাসন জারি আছে, তারপরে বলে দিলেন যে বর্ডার থেকে টাকা ঢুকছে, ড্রাগস ঢুকছে, তারপরে তিনি বলে দিলেন কি কি আমি বললেন আমি নিজেও মনে করতে পারছি না। কিন্তু কোথাও একটা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবাশিসদা আপনি দেখেছেন 30 বছর, এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে লাগাতার আপনি সমালোচনা করে এসেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও একটু কনফিডেন্সে কি চির খাচ্ছে? এটা উনার থেকে বেশি তো আমরা এখানে কেউ বলতে পারবো না, কারণ 15 বছরের যে শাসনকাল, উনি বিরোধী একটা রাজনীতির যে চেহারাটা আমরা দেখেছি, আর 15 বছর একটা শাসনকাল দেখেছি। উনার আজকে সমস্ত এক্সপ্রেশন অফ মাইন্ডের মধ্যে যার রিফ্লেকশন অনিবার্যতা, কারণ ওটা বিজ্ঞান, সেটা হচ্ছে এই 15 বছরে উনার নেতৃত্বে যে শাসনকাল, সেখানে পশ্চিমবঙ্গের মানুষ কি এক্সপিরিয়েন্স করলো। তুমি এক এক করে বুলেট পয়েন্ট দিচ্ছিলে, কিন্তু বুলেট পয়েন্টগুলো তো উনি যেগুলো বলছেন তার পাশাপাশি যে বুলেট পয়েন্টগুলো চলে আসছে, রেকর্ড পরিমাণ মদের দোকান লাইসেন্স পেয়েছে, মদ বিক্রি বেড়েছে, স্কুল বন্ধ হয়েছে, দুটোই রেকর্ড হয়েছে। মদের দোকান বেড়েছে, মদ বিক্রি বেড়েছে, রেকর্ড আয় বেড়েছে, স্কুল বন্ধ হয়েছে। এই রেকর্ড তো এই রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিশ্চিতভাবে তৈরি হয়েছে। উনি ওনার আগাম পরিকল্পনা কথা বলছেন। আমি তো 15 বছর অভিজ্ঞতা থেকে কথা বলছি, যে 15 বছরে মানুষ এক্সপিরিয়েন্স করেছে যে 97 সালে অ্যাক্ট তৈরি হওয়ার পর 98 সাল থেকে 2010 1,25,000-এর আশপাশ শিক্ষক নিয়োগ হয়েছিল। আর সেই একই স্কুল সার্ভিস কমিশন এই 15 বছর সময়কাল জুড়ে
30,000-এর আশপাশ শিক্ষক শিক্ষা সহায়ক কর্মীকে নিয়োগকে কেন্দ্র করে প্রাতিষ্ঠানিক দুর্নীতির রেকর্ড উনি তৈরি করতেন। তার রিফ্লেকশন তো আজকে স্বাভাবিকভাবেই কোথাও একটা হয়তো কাজ করছে, কোথাও হয়তো এটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। তো এটা তো আজকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে ম্যানিফেস্টো রয়েছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে তো স্বাধীনতার পর থেকে 2010 পর্যন্ত 1,92,000 টাকা পশ্চিমবঙ্গের লোন ছিল। আর এই 15 বছরে মানুষের কাছে সেই ম্যানিফেস্টো রয়েছে 8 লক্ষ টাকার কাছে লোনের পরিমাণ। বাজেটের মধ্যে 3 ভাগের বেশি টাকা চলে যাচ্ছে লোন রিপেমেন্টে। এই সময়কালে যে বিপুল পরিমাণ জিএসটি আয় হয়েছে রাজ্যের, মদ বিক্রি করে আয় হয়েছে, ব্যয়ের জায়গাগুলো কোনটা? রেকর্ড তৈরি করেছে শিক্ষিত পরিযায়ী শ্রমিক এবং শিক্ষা নেওয়ার সুযোগ পায়নি সেই পরিযায়ী শ্রমিক। কেন শিক্ষিত মানুষকে আমি পরিযায়ী শ্রমিক বলছি? তার কারণ এই রাজ্যে পড়াশোনা করবার পর সেই শিক্ষিত যুবক সম্প্রদায়, মানুষ, সম্পদ থাকতে পারছে না রাজ্যে, কারণ শিল্প বন্ধ হয়ে গেছে। সার্ভিস সেক্টর এক্সপ্যানশন যে গতিতে সারা ভারতবর্ষে হচ্ছে, পশ্চিমবঙ্গে তার আশপাশে নেই। ফলে পড়াশোনা করার পর এই রাজ্যের ছেলে মেয়েরা অন্য রাজ্যে চলে যাচ্ছে। এই ম্যানিফেস্টো পশ্চিমবঙ্গের মানুষের কাছে আছে। কিসের তুমি উনি তো বলছেন সব করে দিয়েছি, ম্যানিফেস্টো নিয়েও ভাবনা চিন্তা করছেন না। একটা কথা বলছি যে দুটো ম্যানিফেস্টো আছে। একটা পশ্চিমবঙ্গের মানুষের 15 বছরের শাসনকালের ম্যানিফেস্টো আছে, মানুষের কাছে আছে। আর একটা হচ্ছে দলের ম্যানিফেস্টো। মানুষ অভিজ্ঞতা দিয়ে তার ম্যানিফেস্টোকে চুলচের ভাবে বিচার বিশ্লেষণ করবে। একটা রাজ্য আমরা এই সময়কালে 15 বছরের সময়কালে একটা রাজ্যে দেখতে পেয়েছি যেখানে শিক্ষাক্ষেত্র ধ্বংস হয়ে গেছে। এটা ভাবাবেগের কথা নয়। একদিকে যেরকম হাজার হাজার স্কুল বন্ধ হয়েছে, শিক্ষক নিয়োগ হয়নি, পরিকাঠামো বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে সরকারি পোর্টাল, বইও কোনো প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার তথ্য নয়, সরকারি পোর্টালে আজকে এই রাজ্যের গত কয়েক বছরে যদি তথ্য দেওয়া যায় 30%-এরও কম যা আসন সংখ্যা, সে আসন সংখ্যা ছেলে মেয়ে ভর্তি হচ্ছে। কোথায় যাচ্ছে ছেলে মেয়েগুলো? এটা তো এই নির্দিষ্ট শাসনকাল। তাহলে তুমি শিক্ষা দেখলে, স্বাস্থ্য নিয়ে যত কম কথা বলা যাবে তত ভালো। শিক্ষা, স্বাস্থ্য, তোমার শিল্প, কলকারখানা, ধার বাকি। আর যদি বলা যায় রেকর্ড তো নিশ্চয়ই হয়েছে ময়ূক, সেই ম্যানিফেস্টো তো রাজ্যের মানুষের কাছে আছে যে এই সময়কালে 15 বছর সময়কালে শুধু একটা শব্দ এ রাজ্যকে শেষ করে দিয়েছে, সেটা হচ্ছে দুর্নীতি। এমন একটা ক্ষেত্র পাওয়া যাবে না যে ক্ষেত্রে এই শাসনকালে শুরু এবং শেষ মূল কথা হচ্ছে দুর্নীতির আবহ। অর্থাৎ একটা শাসনকাল যে এই রাজ্যে দুর্নীতির ইকোসিস্টেম তৈরি করেছে। কোনো একটা ক্ষেত্র এই রাজ্যে পাওয়া যাবে না যে ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে কোনো পক্ষে বিপক্ষে মূল্যায়নমূলক আলোচনা করতে পারি। আমরা প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির শিকার হয়েছে। প্রত্যেকটা দুর্নীতির ক্ষেত্রে কিন্তু আমরা বারবার করে দেখেছি তোমার আমার যে ট্যাক্স দেওয়া পয়সা, রাজকোষ ব্যবহার হয়েছে। দুর্নীতিকে মোকাবিলা করার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই চালিয়েছে। রাষ্ট্র মানুষের টাকা, ট্যাক্স, সেই পয়সা ব্যবহার করে, এবং সেইটা বারবার করে এই জায়গায় নিয়ে আমাদের রাজ্যকে দাঁড় করিয়ে দিয়েছে দেউলিয়ার একটা অবস্থায়। সর্বত্র দেউলিয়া, কালচারালি দেউলিয়া, পড়াশোনার জায়গা থেকে দেউলিয়া, চাকরি পাওয়ার জায়গা থেকে দেউলিয়া। এই ম্যানিফেস্টো নিয়ে মানুষ তার অভিজ্ঞতা দিয়ে আগামী দিনে চেহারা তৈরি করবে। এখানে একটা শুধু লাস্ট একটা কথা বলছি, এই সমস্ত দুর্নীতি তদন্ত মামলা এসবের পর মানুষ এই 15 বছরে এই অভিজ্ঞতাও মধ্যে গিয়েছে, যেটা চিন্তার জায়গা। কেন্দ্রীয় সংস্থাগুলো বারে বারে এসছে, তদন্ত হয়েছে, বারবার আমরা প্রতিদিন আলোচনা করেছি। আমরা আশা করেছি চোর ধরা পড়বে, ডাকাত ধরা পড়বে, কিন্তু এটাও মানুষের অভিজ্ঞতার মধ্যে আছে যে এই 15 বছরে এত শক্তিশালী আমার দেশের যে কেন্দ্রীয় সংস্থাগুলো রয়েছে, সেগুলো কিন্তু একটা ক্ষেত্রেও এই দুর্নীতি আরজিকর থেকে শুরু করে, আজকেও ইনসিডেন্ট আছে, আরজিকর থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, হত্যালীলা আরজি করে নেক্কারজনক ঘটনা থেকে শুরু করে আজ পর্যন্ত 15 বছরে কোনো একটা দুর্নীতির ক্ষেত্রে কিন্তু এটাও বাস্তব কোর্ট তত্ত্বাবধানে কেন্দ্রীয় সংস্থা শেষ পর্যন্ত পৌঁছতে পারছে না। এই সবগুলোই কিন্তু মানুষের হাতে ইশতেহার, যেটা নিয়ে নির্বাচন এবার হতে চলেছে। আমি অভ্রর কাছে যাব। অভ্র, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আর কিছুর দরকার নেই, সব করে দিয়েছেন উনি।
তাহলে উনি এত টাকা খরচা করে এই ম্যানিফেস্টোর প্রেস কনফারেন্স করছেন কেন? মানে চা সিঙ্গারা খাওয়ানোর খরচাটাও তো কমানো যেত। অব্র বলে না, আমি তারপরে জগন্নাথ দার কাছে যাবো, জগন্নাথ সরকার। অব্র, দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উনি সব করে দিয়েছেন, তার মানে তৃণমূলের থেকে এই রাজ্যের বাসিন্দাদের কিছু পাওয়ার নেই, এটা পরিষ্কার। উনি এর বেশি আর কিছু করতে পারবেন না। আর উনি কী কী করেছেন তাহলে তার উপর একটু আলোকপাত হওয়া দরকার। আমাদের রাজ্য থেকে বারংবার লাস্ট 5-6 বছরে বিভিন্ন জঙ্গি সংগঠনের জঙ্গিরা ধরা পড়েছে, এবং সেই জঙ্গিদের ধরেছে কে? হয় কোনো কেন্দ্রীয় সংস্থা, নয়তো অন্যান্য রাজ্যের STF এসে ধরে নিয়ে গেছে। এটা উনি দিয়েছেন, এমন একটা পরিবেশ তৈরি করেছেন যেখানে জঙ্গিরা সিকিউর ফিল করে, সাধারণ মানুষ ইনসিকিউর ফিল করে। এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যেখানে আমাদের ওপার বাংলাদেশে যেমনি হিন্দুদের ওপর অত্যাচার, আমাদের এখানেও জায়গায় জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার। ময়ূকদা, তোমরাই তোমাদের টিভির ক্যামেরায় দেখিয়েছো। আমরা কি ভুলে যাব হরগোবিন্দ দাস, চন্দন দাস কিভাবে নৃশংসভাবে তাদেরকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল? তাদের কি দোষ ছিল? তাদের দোষ ছিল তারা হিন্দু, এটা তাদের দোষ। এই পরিস্থিতি, এই একটা সমাজ গঠন করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে হিন্দুরা এরকম ইনসিকিউরিটি, এরকম থ্রেটের মধ্যে বাস করবে। আর কি হচ্ছে এখানে? সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন। উনি বর্ডার নিয়ে বড় বড় কথা বলছিলেন, তোমরা প্যাকেজে দেখাচ্ছিলে। উনি বর্ডার সিকিউরিটির জন্য 450 কিলোমিটার যে জায়গাটা দেওয়ানোর কথা, সেটা কি দিয়েছেন? সেখানে তো ফেন্সিং করার জন্য জমি দেননি উনি, তাহলে ফেন্সিংটা হবে কি করে? আর যখন কেউ ঢুকে পড়ছে ওপার বাংলা থেকে, বাংলাদেশ থেকে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কি করছে? তখন ওনার দল করছে জালি ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিচ্ছে। এভাবে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, গাজওয়াই হিন্দ, এইটা উনি ফ্যাসিলিটেট করেছেন। এরপরে আর উনি কি দেবেন? উনি তো সবই দিয়ে ফেলেছেন। আরও কি কি দিয়েছেন? গত 15 বছরে 7,000 কোম্পানি আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে। 7,000 কোম্পানি চলে যাওয়া মানে এখানে কর্মসংস্থান কমে যাওয়া। আর আমরা ওনারই মাত্রার থেকে বেরোনো যুবসাথী থেকে কি জানতে পারছি? 85 লক্ষ লোকজন, 85 লক্ষ যুবক যুবতীরা অ্যাপ্লাই করেছে যুবসাথীর জন্য। মানে এত বিশাল সংখ্যক ছেলে মেয়েদের কাছে কাজ আজকে পশ্চিমবাংলায় নেই। এটা তো দুঃখের, এটা তো লজ্জার, এটা তো চিন্তার। আমরা কি ভুলে যাব পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম নামতে নামতে আজকে 24 নম্বরে নেমে গেছে পুরো দেশের মধ্যে? এটা হতে পারে? এক সময় পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম ছিল 3 নম্বর পুরো দেশের মধ্যে। আর স্কুল শিক্ষা নিয়ে কথা হচ্ছিল, তুমিও বলছিলে, স্যারও বললেন, 8,000 স্কুল আমাদের রাজ্যে বন্ধ হয়ে গেছে। কোনো ছাত্র নেই, কোনো টিচার নেই, তারপর স্কুলের উন্নয়নের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। এই হচ্ছে এই রাজ্যের সরকার, তারা রাজ্যকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করেছে। আর কিন্তু মানুষ কিন্তু এবার ঠিক করে নিয়েছে যা করার তারা করবে। আমি একটু থামাচ্ছি তোমাকে। তাপস রায়ের এই মুহূর্তে যে ক্যাম্পেইন চলছিল, সেই ক্যাম্পেইন চলাকালীন তাপস রায়ের সমর্থক এবং বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি এই মুহূর্তে, যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাচ্ছি, মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রচারে তুলকালাম। তৃণমূল কংগ্রেস বাধা সৃষ্টি করার চেষ্টা করে, পাল্টা তাপস রায় বা বিজেপি অনুগামীরা তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, মানিকতলায় তাপস রায়ের প্রচার চলাকালীন এই ছবি। আমি জগন্নাথ সরকারের কাছে যাব। এই ছবিটা একদিকে চলছে এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে রয়েছেন, সেই ছবিও দেখাবো। জগন্নাথ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, দীর্ঘদিনের সাংসদ তিনি। জগন্নাথ দা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক তো বলে দিলেন যে অঘোষিত নয়, অ্যাক্টিভ রাষ্ট্রপতি শাসন চলছে, আর 2, উনি নাকি স্কুলের ব্যাপক উন্নয়ন করেছেন, উনি নাকি বাংলার ব্যাপক উন্নয়ন করেছেন, আর কিছু উন্নয়নের বাকি নেই। কি বলবেন? আসলে মমতা ব্যানার্জি যখন 11 সাল বা তার আগে পর্যন্ত ক্ষমতায় আসা, তখন ছিল মমতা ব্যানার্জি মানে প্রতিবাদের ভাষা, মমতা ব্যানার্জি মানে সিপিএম এর যত অন্যায় অভিযোগ তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তিনি সততার প্রতীক। কিন্তু ক্ষমতায় তার যে চেহারা বেরিয়ে পড়েছে, তিনি সততার প্রতীক না হয়ে মিথ্যার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তার প্রতিটা পদক্ষেপ বাংলার ক্ষতি করেছে, বাংলাকে সর্বভারতীয় ক্ষেত্রে স্থান আরো 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 পিছিয়ে পড়েছে। আর তাই তার কথা আর কেউ বিশ্বাস করে না। তিনি যা বলেন মানুষ এখন উল্টোটা ধরে নেয়, এবং ক্ষমতায় টিকে থাকার জন্য যত অপকর্ম করতে হয়
যত নোংরামি করত, বাংলা পিছিয়ে পড়ুক তাকেই তিনি মদত করবেন ভোটের লোভে। তা প্রতিটি ক্ষেত্রেই তার যে মূল উদ্দেশ্য মানুষ জেনে গেছে, তাই তার এই রকম বক্তব্য তা কেউ আর বিশ্বাস করে না। শিক্ষা থেকে স্বাস্থ্য বলুন, প্রশাসন বলুন, জঙ্গি কার্যকলাপ বলুন, চুরির ক্ষেত্রে বলুন, ধর্ষণ বলুন, সর্বক্ষেত্রে বাংলা আজকে সর্বশান্ত হয়ে গেছে, শিল্প সমাপ্ত হয়ে গেছে, এখানকার মানুষেরা পরিযায়ী হয়ে গেছে। যে বাংলায় আগে কাজ করতে আসতো বাংলার বাইরে থেকে, বিভিন্ন রাজ্য থেকে, এখন এখান থেকে ওই গুজরাট যায়, মধ্যপ্রদেশ আপনাকে যায়। একটু থামাচ্ছি। শুভেন্দু অধিকারী নিজের প্রচার নন্দীগ্রামে শুরু করছেন, বিরোধী দলনেতা সেই ছবিটাও এই মুহূর্তে পাচ্ছি, একবার একটু শুনি শুভেন্দু অধিকারী কি বলছেন। মুসলিম যারা মুসলিম আছেন, ইসলাম ধর্ম মানেন, তারা ঘোষণা করবেন সম্ভবত তাদের পবিত্র রমজান মাসের শেষে তাদের ঈদ পালিত হয়, যেটা তারা ঘোষণা করবেন কখন হবে, কখন কবে হবে। তার মধ্যেও আজকে দুজন রাষ্ট্রবাদী সংখ্যালঘু নেতা, যারাও বয়াল এলাকার বা নন্দীগ্রাম 2 এলাকার, শুধু এখানে নয় তাদের হলদিয়াতেও পরিচিতি আছে, শেখ সঞ্জয় রহমান এবং আলী আহমেদ লালটু, যিনি প্রায় প্রত্যেক দিন আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে নন্দীগ্রাম এবং হলদিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে যোগাযোগ রাখতেন। আমি বিজেপিতে যোগদান করার পরে সেভাবে 2-1বার কথা হয়েছে, খুব বেশি হয়নি। তো লালটু আমার অত্যন্ত পুরনো পরিচিত, লালটুকেও আমি পেলাম এবং তার সাথে সাথে আমাদের বয়াল 2 এর উপপ্রধান চন্দ্রকান্ত মণ্ডল, আমরা যার চোখ দিয়ে বয়াল 1 ও 2 দেখতাম, পবিত্র ভাই, তার সঙ্গে কিছু ব্যক্তিগত বিরোধ হওয়ার জন্য তিনি তৃণমূল কংগ্রেসে যান এবং সমবায় সমিতির নির্বাচনে আমাদের বিরুদ্ধে প্রার্থী হন। কিন্তু তিনি পরবর্তীকালে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচিতে ছিলেন না, নীরবে নিভৃতে ছিলেন। আমাদের স্থানীয় অঞ্চলের 2 জন কনভেনার, আমাদের দেবু ভাই এবং সুব্রত ভাই, তারা দলের কাছে বলেছিলেন যে যেহেতু তিনি অফিসিয়ালি সমবায় সমিতির নির্বাচনে, যদিও প্রতীক থাকে না, বিরোধী পক্ষের প্যানেলে দাঁড়িয়েছিলেন, তাই তাকেও আমাদের উচিত এই নির্বাচনের প্রাককালে, তিনি উপপ্রধান আছেন বর্তমানে, একটি বুথের পঞ্চায়েত মেম্বার পদ্মফুল প্রতীকের, তাকেও দলে, একে বলা যায় ঘরোয়া, মানে ঘরে ফেরা, এটা করে নেওয়ার জন্য। নীলাদ্রিদা কি বলবেন, নন্দীগ্রামে এবং ভবানীপুরে 2 জায়গাতেই বিজেপিতে এখনো জয়েনিং চলছে। আজকে 2 জন রাষ্ট্রবাদী মুসলিম তারা নন্দীগ্রামে জয়েন করলেন। শুভেন্দু অধিকারী বলছেন যে বয়াল থেকেও যারা, মানে তৃণমূল কংগ্রেসের এখন যিনি প্রার্থী, তার নামও অনেকে জানেন না, তার যারা অনুগামী ছিল তারাও এবার বিজেপিতে বলছে যে একদম নির্দিষ্টভাবে বিজেপির হয়ে প্রচারে থাকবো, সবকিছুতে থাকবো। না, পশ্চিমবঙ্গে ময়ূক যদি দেখেন একটা ট্রেন্ড হচ্ছে নির্বাচনে, যে দল জিততে চলেছে তার দিকে প্রশাসন চলে যায়, যে দল জিততে চলেছে সেই দলে মানুষ জয়েন করে, এটা সাধারণত দেখা যায়। 21-এ একটা ব্যতিক্রম হয়েছিল, কেন হয়েছিল সেটা এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি SIR এর পর, সেটাই নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু মানুষ বুঝছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্ভবত বুঝছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর 2 জায়গায় শুভেন্দু অধিকারী জিততে চলেছেন এবং এবার পশ্চিমবঙ্গে সম্ভবত তৃণমূল কংগ্রেসের সরকারের বিদায় হতে চলেছে। ইনি যে এই রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন, অলিখিত রাষ্ট্রপতি শাসন, এটা একটা অজুহাত। কারণ উনি জানেন 1971 সালের 13ই মে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হয়েছিল, তারপর 72 সালে কংগ্রেস যে ক্ষমতায় এসেছিল, যেভাবে ক্ষমতায় সিদ্ধার্থ শঙ্কর রায় এসেছিলেন, রাষ্ট্রপতি শাসনে ক্ষমতার দুরুপয়োগ করে বহু মানুষ বলে থাকেন, সেটা নিয়ে প্রশ্ন আছে। সেই ইতিহাসটা কংগ্রেস হিসেবে, প্রাক্তন কংগ্রেস হিসেবে মমতা জানেন। আরেকটা কথা মমতা ভালো করেই জানেন, 21-এর জয়টা মূলত এসেছিল সম্ভবত ভুয়ো ভোটারের জন্য, সেই ভুয়ো ভোটারের নামগুলো SIR এর কল্যাণে কেটে গেছে, সুতরাং তার 2টি অস্ত্র ভোঁতা হয়ে গেছে। একদিকে হচ্ছে SIR এর ফলে ভুয়ো ভোটার কেটে যাওয়া, দ্বিতীয়ত প্রশাসনে বদল হয়ে যাওয়া। এই সমস্ত কিছু নিয়ে তিনি পরাজয়টা দেখতে পাচ্ছেন। কংগ্রেসের ময়ূক যেমন হাত আছে, মমতার
এখন আছে অজুহাত, তিনি অজুহাত তৈরি করছেন। ওই 4 মে তিনি মিডিয়াতে কি কি বলবেন আর তারপর মিলিয়ে নেবেন। আমার কথা, উনি ধর্নায় বসে যাবেন। এই যে অগণতান্ত্রিকভাবে অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটারদের নাম, না অলিখিত না, উনি তো বলছেন অ্যাক্টিভ রাষ্ট্রপতি শাসন জারি আছে। ও অ্যাক্টিভ বলেছেন, ঠিক আছে, আরো ভালো কথা। আমি তো আপনাকে বলেছিলাম, আমি একবার একটু মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসন নিয়ে কি বলেছেন আরেকবার একটু বাইকটা একটু চালানোর জন্য বলবো, এবং তারপর আমি মৌমিতা, জগন্নাথ দা, নীলাদ্রিদা এবং অবশ্যই সুদীপ্ত দার কাছে আরেকবার যাব। শুনি একবার। বাংলা যদি বাঁচাতে হয়, বাংলাকে যদি রক্ষা করতে হয়, সব মানুষ যদি একসাথে থাকতে হয়, শান্তি, সম্প্রীতি, স্বস্তি, শক্তি, ভক্তি, সংকট থেকে মুক্তি যদি রক্ষা করতে হয়, বিজেপিকে এমন শিক্ষা দিন, যদি সেন্ট্রাল এজেন্সি ভয় দেখায় শুনবেন না, টাকার প্রলোভনে কেউ পা দেবেন না। তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএস আইপিএসদের বা অন্যান্যদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে, আর জোর করে, জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি। মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। অ্যাকশন ইজ দ্য রিয়াকশন অ্যান্ড অ্যাকশন ইজ দ্য রিয়েলিটি। জনগণ কিন্তু ওদের বিরুদ্ধে সংবিধানের রক্ষা কবচ হিসেবে, গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওদের এই স্পর্ধাকে একেবারে জব্দ থেকে স্তব্ধ করে দেবে। 30 সেকেন্ডস কি বলবেন? না, প্রথম কথা উনি বলতেন বাংলা যদি বাঁচাতে হয়, পশ্চিমবাংলা বাঁচাতে হয়, একবারও বলেননি। বাংলা বলতে উনি পশ্চিমবাংলা বলছেন না বাংলাদেশ বলছেন, বোঝা গেল না। 2 নম্বর কথা, উনি বলছেন টাকা ঢুকলে, এই যে টাকা ঢুকছে সব এলোমেলো করে দেবে। উনিও সম্ভবত ভয় পাচ্ছেন তৃণমূল কর্মীরা, তারা তো মূলত টাকার জন্য রাজনীতিটা করেন, তারা বিক্রি হয়ে যেতে পারে বিজেপির কাছে, অর্থাৎ তৃণমূলের বুথে বসে তারা বিজেপিকে সাহায্য করতে পারেন। ভয়ঙ্কর অবস্থায় এই ফুলে না দিয়ে ওই ফুলে দিতে পারেন। 2011 সালেও আমরা জানি বহু সিপিএম কর্মী কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছিলেন, সুদীপ্ততাও জানেন, উনি তৃণমূল সাথে যুক্ত ছিলেন, জানেন ভালো করে। তা এইবার প্রচুর তৃণমূল কর্মী বিজেপিকে সাহায্য করতে পারে বুথে বসে, এই ভয়টা উনি পাচ্ছেন। ঠিক ঠিক। আমি সুদীপ্তদার কাছে যাব এবং মৌমিতার কাছে তারপরে যাব। সুদীপ্তদা, আপনারা শুনলেন সবকিছু, আপনারও কি হাসি পাচ্ছে যে আপনার নেত্রী যা বলছেন, মানে প্রচন্ড টাফ ফাইট এইটাকে ডিফেন্ড করা? দেখুন, প্রথম কথা হচ্ছে আর্টিকেল 356 উনি যেটা বলছেন, যেটা উনি বলছেন যে এটা অলিখিতভাবে লাগু হয়েছে, এটা উনি বলতেই পারেন। তার কারণ হচ্ছে একটা স্টেট গভর্নমেন্ট এখনো পর্যন্ত পাওয়ারে আছে, সে এখনো পর্যন্ত চিফ মিনিস্টার, তাকে সুপারসিড করে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নির্বাচন কমিশন নিচ্ছেন। এটা ওনাকে জানানো হচ্ছে না বা কনসাল্ট করা হচ্ছে না, যেটা ওনার দাবি ছিল যে আমাদের একটা নিয়ম আছে, প্রসিডিউরাল নিয়ম আছে যে 3টে করে নাই করে। আমি কিন্তু আপনার সাথে ঝগড়া করছেন, আমি আপনাকে বলছি ওনার এটা বক্তব্য, আমি যেটা বলছি, আমি কিন্তু বলছি, উনি কিন্তু বলছে প্রথম কথা যেটা একটা প্রসিডিউরাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর আছে, একটু বলে দিন না। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর তো এটা তো আমাদের ভুল বলছেন, এটা তো উনি কি ভুল বলছেন সম্পর্ক না, যা বাবা, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরের কথা হচ্ছে। দাঁড়ান, প্রথম কথা আমাকে বলতে দিন। দুই নম্বর কথা হচ্ছে উনি আরেকটা জিনিস যেটা এখানে একটু আগে উনি বলছিলেন যে শিক্ষা ব্যবস্থা। সত্যি এটা ঘটনা যে 34 বছর শাসনে ইংরেজিটাকে তুলে দিয়ে পুরো বাঙালিদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে শিক্ষা ব্যবস্থা। আপনারা কি এটা আমাকে বলতে দিন। প্রথম আমি কিন্তু আপনার বেলায় বলিনি, চুপচাপ শুনেছি, আমাকে বলতে দিন। 2 নম্বর কথা হচ্ছে যে আজকে যেই বামপন্থী, অনেক সময় আমি একজন বড় সাংবাদিককে বলতে শুনেছি যে বামপন্থীদের মধ্যে শিক্ষিতর হার প্রচুর বেশি। এটা সত্যি, কারণ সেই বামপন্থীরা সব কংগ্রেস আমলে 1977 সালের আগে শিক্ষিত হয়েছিল, আর পরবর্তী বামপন্থী আসার পর শিক্ষা ব্যবস্থা এবং গরিব মানুষের যে সাধারণ পাবলিক স্কুল
সেইটাকে এই স্তরে নিয়ে চলে গেল শুধু স্কুলের ব্যবস্থাকে প্রাইভেটাইজ করার জন্য এই বামপন্থীরা যে ব্যবস্থাটাকে নিয়ে চলে গেল, যার আজকে দুর্ফল পর্যন্ত পুরো ভারতবর্ষ জুড়ে 90,000 স্কুল বন্ধ হয়েছে। কোথায় এই তথ্য পেলেন? রাজ্যে 8,000 স্কুল বন্ধ হয়েছে। রাজ্যে 8,000 স্কুল বন্ধ হয়েছে। আপনি রাজ্যে 8,000 স্কুল বন্ধ করেছেন কেন? 8,000 স্কুল রাজ্যে বন্ধ করেছেন কেন বলুন? ওই 8,000 স্কুল বন্ধ করেছেন কেন? ছাত্রদের টিচার নেই কেন? স্কুল বন্ধ। বন্ধ কেন করেছেন? কেন স্কুল বন্ধ করেছেন? আচ্ছা আমি স্কুল কেন বন্ধ করেছেন? আচ্ছা আমি দুজনকে বেশ সুদীপ্ত দা হয়ে গেছে, সুদীপ্ত দা হয়ে গেছে। দেবাশিস দাকে আমি 30 সেকেন্ড, দেবাশিস দাকে 30 সেকেন্ড বেশ, দেবাশিস সরকারকে সময় দাও। হয়ে গেছে দেবাশিস সরকার। আরে সুদীপ্ত দা আপনার কথা শুনতে পাচ্ছে না, মমতা ব্যানার্জিও শুনতে পাচ্ছে না। শান্ত দেবাশিস দা 30 সেকেন্ড বলুন, দেবাশিস দা বলুন। না ভাতৃপ্রতিম সুদীপ্ত সব ক্ষেত্র ছেড়ে দিয়ে কেন এই সুইসাইড কোয়ার্টে ঝাঁপ দিল বুঝতে পারলাম না, কারণ ও যথেষ্ট পড়াশোনা করা একজন আইনজীবী। সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রটা আর যাই হোক ভুল করেও তৃণমূল কংগ্রেসের কোনো মানুষের দরদ দিয়ে আলোচনা করা উচিত না। তার কারণ এই যে ইংরেজি তুলে নেওয়া যে কথা হচ্ছে, যে হিমাংশু বিমল মজুমদার কমিটির সুপারিশ অনুসারে 1981 সালে ঘটনাটা ঘটেছিল। প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় যে হিমাংশু বিমল মজুমদার কমিটি তৈরি করেছিলেন, তাদের এটা সুপারিশ ছিল। ওটা প্রাথমিক 1 মিনিট, হ্যাঁ না বুঝতে হবে, এটা আমাদের রাজনীতি নেই। 2 নম্বর কথা, ওটা বুঝতে গেলে গভীর আলোচনা হচ্ছে, কারণ ওটা সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে প্রাথমিক শিক্ষা মাধ্যমে পড়ানো হয় না, সারা পৃথিবীতে সারা দেশে। ছেড়ে দাও ওই আলোচনা, ছেড়ে দাও। যেটা মূল কথা সেটা হচ্ছে যে এটা একটা সময়কাল। 15 বছরে পশ্চিমবঙ্গে মাননীয় উপাচার্যরা কারা 5টা করে বছর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থেকে কাজ করবেন, এই বিষয়টাও পর্যন্ত এই 5টা বছরে আমাদের রাজ্যে যে অভিজ্ঞতা হয়েছে গত 5-6 বছরে সারা ভারতবর্ষে ভারতবর্ষে কখনো এই চারা কোনো অভিজ্ঞতা একদম। আমি মৌমিতা শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত মৌমিতা বলেনি, আমি মৌমিতাকে শেষ 1 মিনিট সুযোগ দিচ্ছি। ময়ূকদা, আমি বলবো দেখো, একটা বিষয় যেটা হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে 2011 থেকে শুরু করে আজকের দিন অবধি উনি শুধুমাত্র বিধানসভা লোকসভার আগে অত্যন্ত সোচ্চার হয়ে থাকেন। বিধানসভার আগে বিশেষ করে আমি যদি দেখি 2021-এ অত্যন্ত তখন ভোকাল ছিলেন। 2023-এ ওনার আবার একটা পায়ের সমস্যা হলো, যার জন্য 9টা মিটিং তো ছাড়ো দূরের কথা, পঞ্চায়েত ভোটের সময় উনি মাত্র একটাই মিটিং অ্যাটেন্ড করতে পেরেছিলেন, কারণ উনি ভোটটাকে সিরিয়াসলি নেননি। উনি জানতেন যে 23-এর পঞ্চায়েতটা পরিবর্তনের ভোট নয়, 24-এর লোকসভাটাও আমাদের রাজ্য সরকার পরিবর্তনের ভোট নয়। উনি খুব একটা বিষয়টাকে সিরিয়াসলি হ্যান্ডেল করলেন না। এবার যখন উনি দেখলেন যে বিধানসভা ভোট আসন্ন এবং তার উপরে আবার নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 2 দফায় ভোট হবে, যেখানেতে 8 দফায় ভোট হলে অ্যান্টি সোশ্যাল মুভমেন্টটা খুব ফাস্ট হতে পারত এবং সেটাকে আটকানো প্রায় অসম্ভব ছিল। 2 দফা ভোটে একটা ওয়েব পারসেপশন কাজ করবে, প্লাস যেটা অ্যান্টি সোশ্যাল যে মুভমেন্ট সেটাকে প্রিভেন্ট করা যাবে, এবং যে ওই মাইক্রো লেভেল বুথ ডমিনেন্স যেটা ভীষণভাবে প্রিভেন্ট করা যাবে। তো এই বিষয়গুলো একজন 7 বারের এমপি এবং 3-4 বারের সেন্ট্রাল মিনিস্টার প্রাক্তন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে এই ব্যাপারগুলোর মূল্য বোঝা ভীষণ ইজি, এবং উনি যার জন্য খুব ভালো করেই বুঝতে পারছেন যে এবারের ভোটে তার চেয়ার প্রায় টলমল অবস্থা, যার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছেন এবং উনি অত্যন্ত ভীত হেরে যাওয়ার জন্য, সেটা বিজেপি বা সিপিএম বা কংগ্রেসের কাছে হেরে যাওয়ার জন্য নয় ময়ূকদা, উনি ওনার চেয়ারটা হারাতে ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওনার পাওয়ারটাকে লুজ করতে ভয় পাচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি পাওয়ার হারিয়ে ফেলেন একবার, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে যত সিন্ডিকেট রাজ, যে করাপশন চলছে সেগুলো কিন্তু আর কোনোভাবেই টিকতে দেওয়া টিকবে না, এবং সেই বালির ধসের মতো পুরোটাই ধসে পড়বে, এবং তখন আজকে উনি পালানোর পথ পাবেন না। তো এই সমস্ত কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভীত এবং সন্তুষ্ট, যার জন্য উনি জটপড়ানাস্তি মিথ্যা ন্যারেটিভ স্প্রেড করা থেকে শুরু করে ইনফ্যাক্ট ওনার মুখের ভাষা। আমার সময় একেবারে সময় শেষ, আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হবে, কিন্তু আবারও বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ম্যানিফেস্টোতে বা ইশতেহারে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিচে, বারবার আমরা চালাচ্ছিলাম। আপনাদের যদি হাসতে ইচ্ছা করে হাসতে পারেন, আপনাদের যদি প্রতিবাদ করতে ইচ্ছা করে প্রতিবাদ করতে পারেন, কিন্তু দয়া করে পক্ষ নিন, নিরপেক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মিথ্যাচারগুলো করছেন উনি, সেগুলোকে আর বেশি উৎসাহিত করবেন না।
একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH